আজাদ বায়োকের একাডেমিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব টাইপ 2 ডায়াবেটিসে আমরা ইনসুলিন কেন ব্যবহার করি, অর্থাৎ এক্সটার্নাল ইনসুলিন আমরা ডায়াবেটিসের চিকিৎসার জন্য ব্যবহার করছি কেন। সেক্ষেত্রে বিষয়টা টাইপ 1 টাইপ 2 এই বিষয়টা আমাদের সবার জানা। টাইপ 1 এ ইনসুলিন ব্যবহার করতে হবে, এর কোনো বিকল্প নাই। কারণ হচ্ছে ইনসুলিনের ফ্যাক্টরি, তার মানে বিটা সেল ড্যামেজ হয়ে গেছে, বাইরে থেকে ইনসুলিনের বিকল্প নাই, যে কারণে আমরা জানি যেটা হলো ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। কিন্তু টাইপ 2 ডায়াবেটিসে আমরা জানি যে ইনসুলিনের ফ্যাক্টরি ঠিক থাকে, অর্থাৎ ইনসুলিন প্রোডাকশন ওকে, কিন্তু মেইনলি ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে এই ডায়াবেটিসটা হয়। হুম তাহলে আমরা বাইরের থেকে ইনসুলিন নিলে এটা আবার রেজিস্ট্যান্স রিসেপ্টরের উপরে কিভাবে কাজ করবে, এই বিষয়গুলো একটা কনফিউশন তৈরি হতে পারে। আবার টাইপ 2 ডায়াবেটিসকে আমরা আসলে কিভাবে চিহ্নিত করব? টাইপ 2 ডায়াবেটিসটাকে আমরা যদি বলি এভাবে, যে একটা হচ্ছে ইনসুলিনের প্রোডাকশন কমে যাওয়া, আর একটা হচ্ছে পাশাপাশি ইনসুলিনের রেজিস্ট্যান্স হওয়া। তো মূলত ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে বেশি ফোকাস করা হয় টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে। আর ইনসুলিনের প্রোডাকশন কমে যাওয়া এটাও একটা বড় ধরনের চ্যালেঞ্জ। ওকে, এখন বিষয় হচ্ছে যে আমরা যদি ইনসুলিনের প্রোডাকশন নর্মাল থাকে বা কিছুটা কমে, বাইরের থেকে আমরা ইনসুলিন নিয়ে আমরা কিভাবে টাইপ 2 কে হেল্প করবো? কারণ তার তো ইনসুলিন রিসেপ্টর কাজ করছে না ঠিক মতো, বা ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে। তাহলে কি আদৌ আসলে টাইপ 2 ডায়াবেটিসে ইনসুলিনের ব্যবহারের যৌক্তিকতা আছে নাকি নাই? আমরা রিসেন্টলি দেখছি টাইপ 2 ডায়াবেটিস যাদের দীর্ঘমেয়াদী এবং কন্ট্রোল করা যাচ্ছে না ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট দিয়ে, তাদের ক্ষেত্রে ইনসুলিন ব্যবহার করার প্রবণতা দিন দিন বাড়ছে। সেক্ষেত্রে অনেক ধরনের জাস্টিফিকেশন আছে। তো আমরা একটু এটার ব্যাকগ্রাউন্ড রিয়াল জাস্টিফিকেশন আলোচনা করার চেষ্টা করব। আসলে ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনসুলিন বাইরের থেকে নিচ্ছি, এই বিষয়গুলো নেওয়ার অনেকগুলো কারণ আছে। শুধু যে ইনসুলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করে ইনসুলিনের যে সিগন্যালিং পাথওয়ে সেটাকে অ্যাক্টিভেট করে কাজ করবে, বিষয়টা এরকম না, আরো কিছু সুবিধা আছে। তো সেটা আমরা আলোচনা করব। একটু মাঝখানে বলে রাখি যে ইনসুলিন ব্যবহার করাতে আমাদেরকে খুব সতর্ক হতে হবে। কারণ হচ্ছে হাইপার ইনসুলিনিমিয়া এটা একটা মারাত্মক প্রবলেম তৈরি করবে। আমরা যদি প্রপারলি ব্লাড সুগার লেভেল চেক না করি, এইচবিএওয়ানসি ভালো মতো চেক না করি, সি পেপটাইড বা ইনসুলিন লেভেল চেক না করি, দিয়ে যদি আমরা ছত্রতত্রভাবে ইনসুলিনের ডোজ ঠিক করি, কমাই বাড়াই, তাহলে অনেক সময় দেখা যাবে আমার বডিতে প্রয়োজনের তুলনায় ইনসুলিনের মাত্রা বেশি হয়ে হাইপার ইনসুলিনিমিয়া তৈরি করবে, এবং এইগুলো আমাদের হিতে বিপরীত করবে, অর্থাৎ আরো ক্ষতি করবে। তো সেটা কোনো আরেকটা ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব টাইপ 2 ডায়াবেটিসে কেন ইনসুলিন ব্যবহার করা হয়, এটার জাস্টিফিকেশনটা কি। ইনসুলিন ইনসাফিসিয়েন্সি অর ইনসুলিন রিসেপ্টর ইনঅ্যাক্টিভিটি, এটাকে আমরা টাইপ 2 ডায়াবেটিস হিসেবে কনসিডার করছি। মূলত হলো ইনসুলিন রেজিস্ট্যান্স যেটা। হুম এখন এই ইনসুলিন রেজিস্ট্যান্স বিষয়টা কি? ইনসুলিন রেজিস্ট্যান্স মানে কি আমরা ধরে নিব যে মনে করি এটা হচ্ছে একটা রিসেপ্টর মেমব্রেন, এবং এখানে ইনসুলিন রিসেপ্টর, এই ইনসুলিন রিসেপ্টরের সাথে ইনসুলিন কোনোভাবেই বাইন্ড করে এই রিসেপ্টরের উপরে কাজ করতে পারবে না, এটা একেবারে ডিসেন্সিটাইজ হয়ে যায় বা ডিফর্ম হয়ে যায়। বিষয়টা কি এরকম, নাকি অন্য কোনো বিষয় আছে? এটা আমাদের একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে আমাদের অ্যাকচুয়ালি ইনসুলিন ছাড়া সুগার ইনটেক করতে পারবে না এরকম কিছু ইনসুলিন ডিপেন্ডেন্ট আমাদের যে চ্যানেল, গ্লুকোজ ট্রান্সপোর্টার চ্যানেল আছে, এগুলো কিন্তু স্পেসিফিক্যালি আমাদের স্কেলেটাল মাসল, অ্যাডিপোজ টিস্যু আর কার্ডিয়াক মাসল, এগুলোতে কিন্তু আমাদের ইনসুলিন ডিপেন্ডেন্ট সুগার ইনটেক হয়, এবং সেটা হয় আমাদের গ্লুট 4 চ্যানেলের মাধ্যমে। এটাই হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার চ্যানেল। এই চ্যানেলটা তৈরি হওয়া, অর্থাৎ ট্রান্সলোকেট হয়ে মেমব্রেনে সেট হওয়া, এটার জন্য আমাদের ইনসুলিন প্রয়োজন হয়। আর অন্য যেগুলো আছে গ্লুট 1, গ্লুট 2, গ্লুট 3, এগুলো ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট, এগুলোতে ইনসুলিন লাগে না। তো যাই হোক, আবার ইনসুলিন আমাদের যে রিসেপ্টর, এটা আমাদের অলমোস্ট প্রত্যেকটা সেলেই থাকে। তাহলে আমাদের
এই যে কার্ডিয়াক মাসল বা স্কেলেটাল মাসল বা অ্যাডিপোজ টিস্যুস, হ্যাঁ, এগুলো ছাড়া অন্যগুলোতে ইনসুলিন করে এটা কি? এই বিষয়গুলো মাথাতে নিয়েই আমাদেরকে এগোতে হবে। তাহলে আমরা এখন এই রিসেপ্টর কনসেপ্টটাকে আর একটু ক্লিয়ার করি, যে এই রিসেপ্টর ইনসুলিন রিসেপ্টর বা ইনসুলিন রেজিস্ট্যান্স, অ্যাকচুয়ালি আমরা একটু আগে বলছিলাম যে এটাকে যদি আমরা মেমব্রেন ধরি, তাহলে আমরা ধরছি যে এটা স্কেলেটাল মাসল বা অ্যাডিপোজ টিস্যু বা কার্ডিয়াক মাসলারি। তাহলে আমাদের বডিতে ম্যাক্সিমাম যেহেতু স্কেলেটাল মাসল, হুম বা অ্যাডিপোজ টিস্যু, এগুলোতে যেহেতু ইনসুলিন লাগে, সেটাকে আমরা ধরি যে এর একটা সেল। তাহলে সেটার একটা আমরা রিসেপ্টরের জাস্ট, হ্যাঁ, রাফলি, কারণ ইনসুলিনের মেকানিজম সহ টোটাল আমার চ্যানেলে ভিডিও আছে, যাদের মনে হবে তারা দেখতে পারে যে ইনসুলিন কিভাবে কাজ করে। তো ডিটেলস মেকানিজম আমরা যাব না। হুম এটাকে যদি ইনসুলিন রিসেপ্টর ধরি, এটা হচ্ছে আলফা পার্ট, এটা হলো বিটা পার্ট, আর এটা ট্রান্সফর্মে আমাদের মেমব্রেনে ক্রস করে আছে, অর্থাৎ বাইরে এবং ভিতরে। এখন ইনসুলিন স্বাভাবিকভাবেই এর সাথে বাইন্ড করবে। বাইন্ড করার পরে আমরা জানি যে এখানে এই যে বিটা পার্টে, যে ইনসুলিন রিসেপ্টরের বিটা পার্ট, এখানে যে অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স থাকে, তার পার্টিকুলার কিছু মেজর জায়গা আছে, সেটা হচ্ছে টাইরোসিন। টাইরোসিন জায়গাতে ফসফোরাইলেশন হয়, অটো ফসফোরাইলেশন, এবং এরা পরবর্তীতে ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেটকে অ্যাক্টিভেট করে। কিন্তু এখানে আবার সেরিন রেসিডিউ আছে, সেরিন রিচ। সেখানে যদি ফসফোরাইলেশন হয়, তাহলে কিন্তু হুম আমাদের ইনসুলিন যে পাথওয়ে সেটা অ্যাক্টিভ হবে না। সিম্পলি একটু বলে বলে ফেলাই, হ্যাঁ, এখানে দুটা মলিকুল ইনসুলিন এসে অ্যাক্টিভেট করে। যাই হোক, ইনসুলিন আসলো, ধরে নিলাম এটা ইনসুলিন, একে, হ্যাঁ, অটো ফসফোরাইলেটেড করলো, একদম অ্যাক্টিভ করে ফসফেট গ্রুপ এসে এখানে যুক্ত হলো। হ্যাঁ, এগুলোতে খুব বেশি সময় দেবো না, নাহলে ওদিকে সময় পাবো না। এরপরে আমাদের খুব দ্রুত যাচ্ছি আমি, হ্যাঁ, এখানে আমাদের ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট আসবে। এইটা আমাদের অ্যাক্টিভেট হবে এই ফসফোরাইলেটেড যে অ্যাক্টিভ বিটা পার্ট অফ ইনসুলিন রিসেপ্টর দ্বারা অ্যাক্টিভেট হবে। তখন আমাদের PI3 কে একে অ্যাক্টিভেট করবে। তারপরে এখান থেকে আমাদের PIP3 একে অ্যাক্টিভেট করবে। এখান থেকে আমাদের AKT, এটাই হচ্ছে মাস্টার মলিকুল। হ্যাঁ, তারপরে এখানে বিভিন্ন ধরনের, হ্যাঁ, র্যাব প্রোটিন টোটিন আছে। এগুলোর মাধ্যমে আমরা যদি ধরি যে টোটালটা একটা মেমব্রেন আছে এই সেলের, হ্যাঁ, যে এইখানে আমরা ধরলাম যে এটা হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার চ্যানেল, এটা তৈরি হয়ে আছে। আমরা জানি যে রাইবোজোমে তৈরি হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি অ্যাপারেটাস, তার মাধ্যমে এটা জাস্ট অ্যাক্টিভ ফাংশনিং হয়। এইটাকে আমাকে ট্রান্সলোকেট করতে হবে, অর্থাৎ মেমব্রেনে লাগাতে হবে। তাহলে এখান থেকে নিয়ে এখানে লাগাতে হবে। এই লাগানোর কাজটা হচ্ছে এই পাথওয়েটা করে, এখান থেকে নিয়ে। তাহলে এটাকে আমরা কি বলছি? ট্রান্সলোকেশন। ওকে, এই কাজটা করে হচ্ছে আমাদের ইনসুলিন। তাহলে ইনসুলিনের যে পাথওয়েটা এই একেটির মাধ্যমে আমার ট্রান্সলোকেট করলো, ট্রান্সলোকেট করে গ্লুকোজ চ্যানেল তৈরি করলো। এই চ্যানেল দিয়ে বাইরে যে গ্লুকোজ আছে ব্লাডে বা এক্সট্রা সেলুলার স্পেসে, সেখান থেকে সেলের ভিতরে ঢুকে গেল। তারপরে ইনসুলিন আমাদের গ্লুকোজ লেভেল কমায় দিল, তার মানে গ্লুকোজটা সেলের ভিতরে ঢুকলো। এটা হচ্ছে নর্মাল। এখন বিষয় হচ্ছে, আমরা বলছি যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়। ইনসুলিন রেজিস্ট্যান্স মানে এই নয় যে দিস ইনসুলিন রিসেপ্টর উইল বি ইনঅ্যাক্টিভ, কমপ্লিটলি শাট ডাউন। হ্যাঁ, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে এই যে সিগন্যালিং পাথওয়েটা, ডাউন স্ট্রিম যে সিগন্যালিং হচ্ছে, এইগুলা হ্যাম্পার হয়। হ্যাঁ, আর এই ইনসুলিন রিসেপ্টর অনেক সময় আলফা বা বিটা প্রোটিন তো নেচার, এগুলোর জন্য যে আমাদের জিনগত কিছু মিউটেশন হয়ে এখানে কিছু ডিফরমেশন হয়ে অ্যাফিনিটি বলি বা স্ট্রাকচারাল চেঞ্জ হতে পারে। বাট মূলত বিষয়টা যেটা, সেটা হচ্ছে ইনসুলিন রিসেপ্টর কি হয়, এটার সাথে প্রপারলি ইনসুলিন বাইন্ড করে যেই ওয়েতে এই সিগন্যালিং পাথওয়েটাকে অ্যাক্টিভেট করবে, এই পাথওয়েটা হ্যাম্পার হয়। অর্থাৎ
রিসেপ্টরের সাথে বাইন্ড করলে যেই ইন্টেন্সিটিতে রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে এই পাথওয়েকে অ্যাক্টিভেট করা দরকার ছিল সেই ইন্টেন্সিটিতে করতে পারছে না, পার্শিয়ালি করছে। হ্যাঁ, তার মানে কি, রিসেপ্টরের সাথে বাইন্ড করছে কিন্তু রিসেপ্টরকে পার্শিয়ালি অ্যাক্টিভেট করছে, এটা একটা বিষয়। আর ডাউন স্ট্রিমে যে পাথওয়েটা আছে, অন্যান্য আদার সাবস্টেন্স এসে এদেরকে বাধাগ্রস্ত। আমি কি বললাম যে এখানে কাইনেজ ফসফোরাইলেশন হয়, এমন কিছু সাবস্টেন্স তৈরি হবে বিভিন্ন দিক থেকে, যে সেরিন রেসিডিউকে ফসফোরাইলেট করবে। তো সেরিন যদি ফসফোরাইলেট করে, সে কখনোই ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেটে অ্যাক্টিভেট করতে পারবে না। আর এটা না হলে আমাদের একেটি তৈরি হবে না, PH3 কে তৈরি হবে না, আলটিমেটলি আমাদের এই যে ট্রান্সলোকেশন হবে না। তার মানে সুগারকে ঢোকাতে ব্যর্থ হচ্ছে, তার মানে এটা রেজিস্ট্যান্ট হয়েছে। তাহলে পার্সিয়ালি রেজিস্ট্যান্ট মানে আমি একটু বলে নেই, সেটা হচ্ছে যে এটা হলো কোয়ান্টিটেটিভ পাথওয়ে। ব্যাপারটা কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে কোয়ালিটেটিভের মতো না, যে আছে নাই এরকম না, অল আর নান এই পদ্ধতি না। হ্যাঁ, এটা হচ্ছে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে তার অ্যাক্টিভিটি ডিক্রিজ করছে। তাহলে আমি যদি বাইরের থেকে ইনসুলিনের সাপ্লাই বাড়িয়ে দিই, তাহলে ইনসুলিনের অ্যাক্টিভিটি এর উপরে বেশি হবে, অর্থাৎ এখানে অ্যাক্টিভেশনটা প্রপারলি হবে এই রিসেপ্টরের উপরে, ফলে এই পাথওয়েটা প্রপারলি কাজ করবে। এটা একটা বিষয়। তাহলে আমরা বাইরের থেকে এক্সটার্নাল ইনসুলিন যদি নেই, দেখা গেল যে আমরা পার্শিয়ালি কাজ করতেছে রিসেপ্টরটা, কার জন্য? টাইপ 2 ডায়াবেটিস এর জন্য। হ্যাঁ, এটার জন্য পার্শিয়ালি এটা কাজ করছিল। আমি যখন এক্সটার্নাল ইনসুলিন দিলাম, তখন এটা অপটিমাম অ্যাক্টিভেশন ঘটাচ্ছে এবং এই পাথওয়েটাকে পুনরুজ্জীবিত করছে। বিষয়টা হচ্ছে এরকম। আমরা জানি যে এই রিসেপ্টরের সাথে যখন ইনসুলিন বাইন্ড করে, তখন কাজ করার পরে ইন্টারনালাইজেশন হয়ে সেটা আবার রিসাইক্লিং হয়ে মেমব্রেনে লাগে, আবার কিছু অংশ বা কিছু রিসেপ্টর লাইসোজাইম এনজাইমের মাধ্যমে ডিগ্রেড হয়ে যায়, তাহলে রিসাইক্লিংও হয়। তার মানে একবার যদি এটা কার্যক্ষমতা কমে, তাহলে কিন্তু পরবর্তীতে কার্যক্ষমতা কমে থাকে। তার মানে বয়স হচ্ছে, ইনসুলিন রিসেপ্টরের কার্যক্ষমতা কমছে। তো অনেকগুলো কারণে কমতে পারে, তার মধ্যে একটা মিউটেশন, একটা বড় বলেছি জেনেটিক ব্যাপার, সেটাতে একটা প্রবলেম হতে পারে, কিন্তু আদার্স প্রবলেম। সো আমরা এক্সটার্নাল ইনসুলিন যখন দিচ্ছি, তখন এই রিসেপ্টরের উপরে সে অপটিমাম অ্যাক্টিভেশন করার সুযোগ পাচ্ছে, তখন এই ডাউন স্ট্রিম যে পাথওয়ে সেটা প্রপারলি কাজ করছে, গ্লুট 4 যে চ্যানেল ট্রান্সলোকেট হচ্ছে প্রপারলি, নতুন চ্যানেল তৈরি হচ্ছে, এখান থেকে গ্লুকোজ ঢুকে যাচ্ছে, সুগার লেভেলকে কমাচ্ছে। আমার বডিতে নর্মালি যে ইনসুলিনটা তৈরি হচ্ছিল সেটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট নয়, অথবা যেটা তৈরি হচ্ছিল সেটা প্রপারলি একে অ্যাক্টিভেশন করতে পারছে না। তো যখন এক্সটার্নাল এক্সেস ইনসুলিন দিচ্ছি, তখন এটাকে ই করছে। আর যদি কোনো রিমেইনিং রিসেপ্টর থাকে, তাকে ফাইন্ড আউট করে তার উপরে দ্রুত বাইন্ড করে তাকে কাজ করতে হেল্প করবে। এখন এটার সাথে সংশ্লিষ্ট আরেকটা বিষয় আমরা নিয়ে আসি। আমরা বাইরে থেকে যখন ইনসুলিন দিব, তখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, আমরা অ্যাডিপোজ টিস্যুর কথা চিন্তা করতে পারি। হ্যাঁ, আমরা ধরলাম যে এটা হচ্ছে অ্যাডিপোজ টিস্যু। অ্যাডিপোজ টিস্যুতে হরমোন সেন্সিটিভ লাইপেজ। তো হরমোন সেন্সিটিভ লাইপেজ, আমরা এমনিতে কি জানি, ইনসুলিন কিন্তু মাল্টিপল কাজ করে। ইনসুলিন আমাদের সুগার লেভেল কন্ট্রোল করে, ইনসুলিন আমাদের প্রোটিন সিনথেসিস হেল্প করে, ইনসুলিন আমাদের লিপোজেনেসিস করে। তো আমাদের অ্যাডিপোজ টিস্যুতে, হ্যাঁ, এই যে হরমোন সেন্সিটিভ যে আছে লাইপেজ, একে অ্যাক্টিভেট করে এক্সটার্নাল ইনসুলিন। অ্যাক্টিভেট করলে কি হয়, এখানে লিপোজেনেসিস বাড়ে, অর্থাৎ লিপোজেনেসিস হচ্ছে। যদি এই এনজাইমটা যদি প্রপারলি অ্যাক্টিভেট না হয়, অর্থাৎ ইনসুলিন যদি প্রপারলি এর উপরে কাজ করতে না পারে, তখন আমাদের যেটা হবে যে ইনসুলিনের অভাবে, হ্যাঁ, অথবা ইনসুলিন প্রপারলি যখন কাজ করতে পারছে না, তখন এই অ্যাডিপোজ টিস্যু এইখানকার লিপিড ভেঙে তৈরি করে ফ্রি ফ্যাটি অ্যাসিড। এবং এই ফ্রি ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ, বডির মারাত্মক ক্ষতি সাধন করে বিভিন্ন জায়গাতে। এটা লিভারে গিয়ে এক ধরনের প্রবলেম তৈরি করে, স্কেলেটাল মাসেলে গিয়ে এক ধরনের প্রবলেম তৈরি করে। আমরা যেহেতু এটার সাথে লিঙ্কেজ, আমরা ধরে নিলাম এটা স্কেলেটাল মাসেল,
তাহলে স্কেলেটাল মাসেলে এরা কি করে? স্কেলেটাল মাসেলে অনেক রকম কাজ করতে পারে এরা। সেটা কি? এই ফ্রি ফ্যাটি অ্যাসিড সরাসরি আমাদের সেলের ভিতরে ঢুকে যেতে পারে। ফ্রি ফ্যাটি অ্যাসিড সেলের ভিতরে ঢুকে গিয়ে এরা আমাদের যে ডায়াসাইল গ্লিসারল কনভার্ট হবে। এই ডায়াসাইল গ্লিসারল আমাদের পিকে সি থিটা, হ্যাঁ, স্কেলেটাল মাসল এবং অ্যাডিপোজ টিস্যুতে পিকে সি থিটা, হ্যাঁ, একে অ্যাক্টিভেট করে। এই যখন অ্যাক্টিভেশন হয় তখন এ কি করে, আমাদের এরা এই যে এখানে বলেছিলাম যে টাইরোসিন একে ফসফোরাইলেট না করে সেরিনকে ফসফোরাইলেটেড করে দেয়। এখানকার সেরিন রেসিডিউ, তো সেরিন যদি ফসফোরাইলেটেড হয়ে যায় তাহলে কোনোভাবেই এই ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট অ্যাক্টিভেশন হবে না এটা দ্বারা। কারণ ইনসুলিন রিসেপ্টর অটোফসফোরাইলেশন হয় কোথায়? টাইরোসিন কাইনেজ এর মাধ্যমে। এই টাইরোসিনটাকেই ফসফোরাইলেটেড করে। কাইনেজ মানে ফসফোরাইলেশন করবে, অটোফসফোরাইলেশন হয়। ইনসুলিন যখনই বাইন্ড করবে যখনই স্ট্রেচিং হবে আপার পার্ট, তখন লোয়ার পার্টে আপার পার্ট বাইন্ড করবে, তখন লোয়ার পার্টে স্ট্রেচিং হবে, অ্যাক্টিভেট হয়ে যাবে। ফলে অটোমেটিক ফসফেট গ্রুপ গিয়ে কাইনেজ এনজাইমের মাধ্যমে টাইরোসিনটাকে ফসফোরাইলেটেড করবে। তাহলে অ্যাক্টিভ হয়ে গেল, তখনই এ কেবলমাত্র এই পাথওয়েটা ফলো করে। কিন্তু এখানে কি ঘটনা ঘটলো? সেরিনকে ফসফোরাইলেটেড করে দিল। সেরিন যদি ফসফোরাইলেটেড হয়ে যায়, এই পাথওয়ে আর কাজ করবে না। তাহলে আমরা দেখলাম যে এই ফ্রি ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ, আমাদের ফ্যাট ভেঙে এটা তৈরি হলো এবং এটা সরাসরি সেলের ভিতরে ঢুকে এই পাথওয়েটাকে উল্টে দিল, সেরিন পাথওয়েকে অ্যাক্টিভ করে দিল। আবার এই ফ্রি ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ, থেকে আমাদের, হ্যাঁ, সেরামাইড তৈরি হয়। সেরামাইড, এই সেরামাইডটা সরাসরি এই যে একেটি, যেটা একবারে মাস্টার মলিকুল, যেটা বিভিন্ন র্যাব প্রোটিনের মাধ্যমে ট্রান্সলোকেশন ঘটায়, বিভিন্ন আরো পাথওয়ে আছে, এইটাকে সে বাধা দেয়। যে তোমার এগুলো করার দরকার নেই। তাহলে ফ্রি ফ্যাটি অ্যাসিড এটা কালপিটের মতো আচরণ করছে। এই ফ্রি ফ্যাটি অ্যাসিড আর একটা কাজ করে, সেটা হচ্ছে যে এই মেমব্রেনের গায়ে, হ্যাঁ, আমাদের রিসেপ্টর থাকে। সেই রিসেপ্টর আমরা যদি আঁকি, সেটা হচ্ছে একটা রিসেপ্টর। এই রিসেপ্টরের নাম হলো টোল লাইক রিসেপ্টর 4। হ্যাঁ, এই টোল লাইক 4 রিসেপ্টরের উপরে এইখানে আমরা বলছি যে এই ফ্রি ফ্যাটি অ্যাসিড এসে বাইন্ড করবে। বাইন্ড করার পরে এখানে আমাদের যে জে এন কে পাথওয়ে, হ্যাঁ, এন এফ কাপা বি, এরা আমাদের ইনফ্ল্যামেটরি পাথওয়েকে অ্যাক্টিভেট করে দেয়। এখান থেকে আমাদের টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, আমাদের হচ্ছে ইন্টারলিউকিন 6, হ্যাঁ, এই ধরনের সাবস্টেন্স তৈরি করে, যেগুলো ইনফ্ল্যামেটরি কন্ডিশন তৈরি করে, এবং এরা ওই সেরিন ফসফোরাইলেশনকে প্রমোট করে। ফলে এই টাইরোসিন পাথওয়ে বা একেটি পাথওয়েকে বাধাগ্রস্ত করে। তাহলে এটা একটা আমাদের বলতে পারি আমরা লিপোটক্সিসিটি। এখন আমাদের এক্সটার্নাল ইনসুলিন কি করে? এক্সটার্নাল ইনসুলিন যে কাজটা করে, এই যে আমাদের হরমোন সেন্সিটিভ লাইপেজ, এই লাইপেজ এনজাইমটাকে সে অ্যাক্টিভেট করে। হ্যাঁ, ইনসুলিন একে অ্যাক্টিভেট করলে, লাইপেজ কে অ্যাক্টিভেট করবে যখন, তখন লিপোজেনেসিস হবে, লিপিড সিনথেসিস বাড়বে। হ্যাঁ, লিপোজেনেসিস, ফলে ফ্রি ফ্যাটি অ্যাসিড প্রোডাকশন কমে যাবে বা বন্ধ হবে। ফলে এইভাবে একটা সেলকে মানে ইনসুলিনের যে ডাউন স্ট্রিম পাথওয়েতে কাজে বাধা দিতে পারবে না। কিভাবে বাধা দিচ্ছিল একটা বললাম, সরাসরি এই পিকে সি থিটার মাধ্যমে সেরিন রেসিডিউকে ফসফোরাইলেটেড করে ফেলতেছিল, সেরামাইডের মাধ্যমে একেটিকে বাধা দিচ্ছে, তারপরে এই ইনফ্ল্যামেটরি পাথওয়েকে অ্যাক্টিভ করে এটার ক্ষতি করছে। হ্যাঁ, সো এক্সটার্নাল ইনসুলিন কি করলো? এই হরমোন সেন্সিটিভ যে লাইপেজ, তাকে অ্যাক্টিভেট করে লিপোজেনেসিস করে আমার ফ্রি ফ্যাটি অ্যাসিড প্রোডাকশন কমিয়ে দিল। তার মানে আমরা কি বুঝলাম? ফ্রি ফ্যাটি অ্যাসিড কিন্তু আমার
ইনসুলিন সিগন্যালিং পাথওয়েতে বাধা দেয়। সেটা একটা এক্সটার্নাল ইনসুলিনের একটা বেনিফিট পাওয়া গেল। একটা হচ্ছে পার্সিয়াল যে রেজিস্ট্যান্স ছিল সেটাকে কমালো। 2 নম্বর বললাম যে লিপোটক্সিসিটি অর্থাৎ ফ্রি ফ্যাটি অ্যাসিডের টক্সিসিটিটাকে কমাই দিল। তাহলে একটা অ্যাডিপোজ টিস্যুর একটা ফাংশন পেলাম, একটা ধরে নিলাম এটা স্কেলেটাল মাসল, এটা একটা পেলাম। এখন বিষয় হচ্ছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় যখন, বা একটা মানুষ যখন টাইপ 2 ডায়াবেটিসে ভোগে, তখন কমপ্লিটলি শাটডাউন হয় না, এটা বলেছি। অলমোস্ট এই কাইনেজ প্রোডাকশন 30% নেমে চলে আসে। গ্লুকোজ যে ডিসপোজাল এটা 60% কমে যায় টাইপ 2 ডায়াবেটিসে। তো এগুলা বাড়াবে। এখন কথা হলো অন্য যে সেলগুলো আছে যেগুলোতে ইনসুলিন ডিপেন্ডেন্ট গ্লুট ট্রান্সপোর্টার লাগে না, গ্লুকোজ এমনি ঢুকতে পারে, হ্যাঁ, এরকম একটা মেজর অর্গান, সেটার নাম হলো লিভার। সেটার নাম হচ্ছে, আমরা ধরে নিলাম দিস ইজ লিভার। এই লিভার লেস রেজিস্ট্যান্ট প্রন, হ্যাঁ, অর্থাৎ হাইলি সেন্সিটিভ টু ইনসুলিন, অল্প ইনসুলিনেই এখানে কাজ করতে পারে। এখন বলা হচ্ছে, কথা হলো যে এখানে ইনসুলিনের কাজ কি? লিভারে সুগার ঢোকার জন্য তো এগুলোতে ইনসুলিন লাগে না, এই চ্যানেল দিয়ে সুগার ঢোকানোর জন্য। সো এখানে ইজিলি ঢুকতে পারে। তাহলে এখানে ইনসুলিনের কাজ কি? স্বাভাবিকভাবে এখানে মনে করি ইনসুলিন রিসেপ্টর আছে এবং এখানে ইনসুলিন এসে বাইন্ড করলো। বাইন্ড করলে স্বাভাবিকভাবে এই যে ডাউন পাথওয়ে এভাবে কাজ করবে। এবং কি কাজ করবে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তাহলে এটা আমরা নিচে লিখি। এখন এটা লিভার। তাহলে এই লিভারে অ্যাকচুয়ালি ঘটে কি? লিভারে আমরা জানি যে লিভারকে বলা হয় গ্লুকোস্ট্যাটিক অর্গান, অর্থাৎ গ্লুকোজ আমার বডিতে নর্মালাইজ করা বা নর্মাল অবস্থায় ধরে রাখার জন্য লিভার ন্যাচারালি কাজ করে। কিভাবে? যখন সুগার লেভেল হাই হবে তখন সে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেন সিনথেসিস করবে, গ্লুকোজগুলোকে মিলিয়ে গ্লাইকোজেন করে জমা রাখবে। এরা কি করবে? আমাদের গ্লুকোনিওজেনেসিস অর্থাৎ আদার সোর্স অফ কার্বোহাইড্রেট থেকে, অর্থাৎ প্রোটিন বা ফ্যাট থেকে আমাদের সুগার প্রোডাকশন কমায় দিবে। আর কি করবে? গ্লাইকোলাইসিস এটাকে বাড়াবে। ন্যাচারালি এই কাজটা করে। এখন কিভাবে করে? এখানে ইনসুলিনের ভূমিকা কি? আমরা জানি যে এটা মানে 30% যদি ইনসুলিন এখানে রিচ করে তাহলে কিন্তু এটা খুবই ভালো একটা চমৎকার সুগার কন্ট্রোলিং একটা ক্যাপাসিটি কাজ করে। আমরা একটু দেখি যে এই ইনসুলিন যখন ইনসুলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করলো তখন স্বাভাবিকভাবেই, হ্যাঁ, এই যে পাথওয়ে গুলো বললাম ওগুলো ডিটেলস বলবো না। তাহলে এখানে কি থাকছে? এ কে টি। এই এ কে টি এটাকে আমরা প্রোটিন কাইনেজ বি হিসাবে কনসিডার করি। প্রোটিন কাইনেজ বি, যেহেতু কাইনেজ মানে ফসফোরাইলেটেড করতে পারবে। এইখানে যে ঘটনাটা হয়, হ্যাঁ, সেটা হচ্ছে 1 নাম্বার, সেটা হচ্ছে আমাদের যে একেটি ফক্সো 1, এই ফক্সো 1 কে ইনঅ্যাক্টিভ করে দেয়, অর্থাৎ একে ফসফোরাইলেটেড করে দেয়। ফসফোরাইলেটেড করে দিয়ে একে ইনঅ্যাক্টিভ করে দেয়। এ কি করে? এ আমাদের পিইপি সিকে, আর একটা হচ্ছে আমাদের G6 পেজ, হ্যাঁ, একে এটাকে অ্যাক্টিভেট করে। ফলে কি করে? এরা গ্লুকোনিওজেনেসিস করে। এখন কি হলো? এক্সটার্নাল ইনসুলিন যখনই আমরা নিচ্ছি তখনই আমাদের একেটি প্রপারলি অ্যাক্টিভেট হচ্ছে, প্রোডাকশন হচ্ছে, এবং এই একেটি কি করছে? এই ফক্সোকে ফসফোরাইলেটেড করে একে ইনহিবিট করে দিল। ফক্সো যখন ইনহিবিট হয়ে গেল, ফক্সো 1, তখন এই যে আমি এগুলো রিলেবরেট ফর্ম বলতেছি না, পেপসি কে এবং G6 পেজ এদেরকে যখন বাধাগ্রস্ত করবে তখন গ্লুকোনিওজেনেসিস অর্থাৎ আমাদের ফ্যাট বা প্রোটিন অ্যামিনো অ্যাসিড থেকে গ্লুকোজ প্রোডাকশন কমিয়ে দিবে। কোথায়? লিভারে। তাহলে গ্লুকোজ প্রোডাকশন যদি কমে তাহলে আমার আলটিমেটলি ব্লাডে সুগার যাবে না।
তাহলে এটা একটা বড় ধরনের একটা ব্যাপার। আর কি করে এই একেটি, একেটি আর একটা কাজ করে, সেটা হচ্ছে 2 নম্বরে যদি ধরি GSK3, GSK3 এটা একটা কাইনেজ ফ্যাক্টর, একে ইনহিবিট করে দেয়। এই এটাও ফসফোরাইলেশনের মাধ্যমে ইনহিবিট করে দেবে, তাহলে একেও ইনহিবিট করে দেবে। এই যদি ইনহিবিট হয় তাহলে কি হবে, আমাদের যে গ্লাইকোজেন সিনথেসিস অর্থাৎ গ্লাইকোজেন জেনেসিস এটাকে ইনক্রিজ করবে, অর্থাৎ গ্লুকোজগুলোকে একসাথে নিয়ে গ্লাইকোজেন সিনথেসিসটাকে বাড়াবে। এখানে ইনসুলিন আরেকটা কাজ করে। ইনসুলিন সরাসরি আমাদের 3 নাম্বার যদি ধরি, তাহলে আমাদের PP1 প্রোটিন ফসফেটেজ 1 একে অ্যাক্টিভেট করে। ফসফেটেজ যেহেতু, এটা কি করে, গ্লাইকোজেন ফসফোরাইলেজ এইটাকে ডিফসফোরাইলেট করে দেয়। ফলে তাহলে এ কি করলো, গ্লাইকোজেন ফসফোরাইলেজ করে দিল। এর ফলে আমাদের যে গ্লাইকোলাইসিস এটা ইনক্রিজ করবে। গ্লাইকোলাইসিস ইনক্রিজ করা মানে আমাদের গ্লুকোজ ব্রেকডাউন বাড়বে। তার মানে লিভারের উপরে ইনসুলিন একটা মারাত্মক রোল প্লে করছে সুগার কমানোর জন্য। আমার গ্লাইকোজেন সিনথেসিস বাড়ায় দিচ্ছে, গ্লাইকোলাইসিস বাড়ায় দিচ্ছে, আর এদিকে গ্লুকোনিওজেনেসিস কমায় দিচ্ছে এই পাথরের মাধ্যমে। সো এটা একটা এক্সটার্নাল ইনসুলিনের একটা বেনিফিট। তাহলে এক্সটার্নাল ইনসুলিনের বেনিফিট বললাম যে পার্সিয়াল যে রেজিস্ট্যান্ট আছে বা ইম্পেয়ারমেন্ট আছে বা ডাউন স্ট্রিম রেগুলেশন, এই পাথওয়েতে যে প্রবলেম আছে সেটাকে ওভারকাম করছে। এরা লিপোটক্সিসিটির মাধ্যমে কমায় দিয়ে ফ্রি ফ্যাটি অ্যাসিড প্রোডাকশন কমিয়ে দিচ্ছে, যার মাধ্যমে এই যে ইনসুলিন পাথওয়েতে বাধা দেয় সেটাকে বাধা দিচ্ছে। এই আমাদের মেজর যে ইনসুলিন, এক্সটার্নাল ইনসুলিনের সুগার লেভেল কমানোর জন্য মেজর আমরা 3টে পার্ট কিন্তু পেয়ে গেলাম। অ্যাডিপোজ টিস্যু যদি কথা বলি সেটা, স্কেলেটাল মাসলের কথা যদি বলি, আর হচ্ছে আমাদের হলো এই যে লিভার। ওকে, এখন বিষয় হচ্ছে যে ইনসুলিন যখনই আমরা এক্সটার্নালি নিচ্ছি তখন দ্রুত সে সুগার লেভেল কমাবে এবং এরা সুগার টক্সিসিটি অর্থাৎ গ্লুকোজ টক্সিসিটি কমাবে। এখন আমরা আসি গ্লুকোজ টক্সিসিটি। গ্লুকোজ টক্সিসিটি এটা একটা মারাত্মক প্রবলেম। এটা যে কোনো সেল হতে পারে। তার মধ্যে এই গ্লুকোজ টক্সিসিটির শিকার অন্যতম হলো আমাদের প্যানক্রিয়াজের বিটা সেল, যেখান থেকে আমাদের ইনসুলিন তৈরি হয়। যখন আমরা বাইরের থেকে এক্সটার্নাল ইনসুলিন দিয়ে দ্রুত সুগার লেভেল কমিয়ে ফেলবো, গ্লুকোজ টক্সিসিটি কমে যাবে, বিটা সেল তখন রেস্ট পাবে। তাহলে বিটা সেলকে আমি একটু রিজুভেনেট করার চেষ্টা করতেছি, এটা একটা বিষয়। এখন কিভাবে দেখি আমরা হালকা একটু অন্য জায়গাতে বা বিটা সেলে। গ্লুকোজ টক্সিসিটি মানে হলো যখন এক্সেস গ্লুকোজ সেলের ভিতরে ঢুকবে, এক্সেস গ্লুকোজ কনভার্ট হবে পাইরুভিক অ্যাসিড, আমরা জানি পাইরুভিক অ্যাসিডে। এই পাইরুভিক অ্যাসিড ফ্লাডেড হবে সেলের ভিতরে এবং এরা ঢুকে যাবে তখন মাইটোকন্ড্রিয়াতে ঢুকে এখান থেকে স্বাভাবিকভাবে এনার্জি তৈরি করবে, ক্রেব সাইকেলের মধ্যে ঢুকে যাবে। এবং অতিরিক্ত হওয়ার কারণে এখান থেকে ইলেকট্রন লিকেজ হবে। এই ইলেকট্রনগুলো পরবর্তীতে আমাদের বিভিন্নভাবে এরা তৈরি করবে হচ্ছে যে আমাদের যে রেসপিরেটরি চেইন রিয়াকশন আছে বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন রিয়াকশন, সেখানের উপরে প্রভাব ফেলে রস তৈরি করবে। রস মানে রিয়াক্টিভ অক্সিজেন স্পেসিস অর্থাৎ ফ্রি র্যাডিক্যাল। এবং এই ফ্রি র্যাডিক্যাল আমাদের মারাত্মক ক্ষতি করবে। এই ফ্রি র্যাডিক্যাল আমাদের
সেলের ভিতরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে চলে যাবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে গিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে স্ট্রেস তৈরি করবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে? আমাদের প্রোটিনকে মডিফাই করে, হ্যাঁ, প্রোটিনগুলোকে অ্যাক্টিভের দিকে নিয়ে যায়, অর্থাৎ অ্যাক্টিভ প্রোটিন প্রোডাকশনের দিকে নিয়ে যায়। তো একে যখন স্ট্রেসফুল কন্ডিশনে নিয়ে যায় তখন কি হবে? এ আনফোল্ডেড প্রোটিন তৈরি হবে। প্রোটিন ফোল্ডিং হয়ে অ্যাক্টিভ হয়, আনফোল্ডেড অবস্থায় থাকে। আনফোল্ডেড প্রোটিন কি করবে? আমাদের, হ্যাঁ, যে CHOP সব, হ্যাঁ, একে অ্যাক্টিভেট করে অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া বাড়ায় দেবে, অর্থাৎ বিটা সেল ড্যামেজ। কে করছে এটা? এক্সেস গ্লুকোজ। আমি যখন বাইরের থেকে এক্সটার্নাল ইনসুলিন দ্রুত নিচ্ছি তখন কিন্তু দ্রুত এই যে লিভারের মাধ্যমে, অ্যাডিপোজ টিস্যুর মাধ্যমে, স্কেলেটাল মাসলের মাধ্যমে পার্সিয়াল রেজিস্ট্যান্স কমিয়ে দিয়ে দ্রুত সুগার কমায় দিচ্ছে। ফলে তখন আমার এই গ্লুকোজ টক্সিসিটিটা কমে যাচ্ছে। এইটা বিটা সেলের উপরে যে ঘটনাটার কথা বললাম এটা করছে না। সেটা কি করছে না? পাইরুভেট প্রোডাকশন বেশি করতে পারছে না, মাইটোকন্ড্রিয়াকে ডিস্টার্ব করে আমাদের রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস তৈরি করছে না, ইনফ্লামেশন হচ্ছে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্ট্রেসফুলে যাচ্ছে না, আনফোল্ডেড প্রোটিন তৈরি হচ্ছে না, এবং এইগুলো অ্যাপোপ্টোসিস তৈরি করছে না। তার মানে বিটা সেলকে ড্যামেজ করছে না। এটা একটা ব্যাপার। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে যে যখন এই ইনসুলিন, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এফেক্টেড হয়, হ্যাঁ, তখন আমাদের যে ইনসুলিন যখন তৈরি হয় আমরা জানি যে এর সাথে বিভিন্ন ধরনের, যেমন সি পেপটাইড তৈরি হয় 1:1-এ, সেরকম ভাবে অ্যামাইলিন, অর্থাৎ এক ধরনের অ্যামোলয়েড প্রোটিন, এই অ্যামাইলিন তৈরি হয়, হ্যাঁ, 1:100 রেশিওতে। তো ওরা প্রপারলি এই যে ইনসুলিনের রিলিজের কাজ বাধা দেয়। ফলে প্রপার ইনসুলিন প্রোডাকশন হতে পারে না। তার মানে গ্লুকোজ টক্সিসিটি ইনসুলিন প্রোডাকশনেও বাধা দেয়। এক্সেস গ্লুকোজ, সুগার, আমরা জানি যে গ্লুকোজ কিন্তু বিটা সেলকে ইন্ডিকেট করে যে হ্যাঁ কি পরিমাণ, হাউ মাচ অ্যামাউন্ট অফ ইনসুলিন দরকার সেটা পাঠায়। এবং এটা গ্লুকোজ আমাদের মেটাবলিজম হয়ে এডিপি এটিপি হয়, সে এটিপি থেকে এডিপি পটাশিয়াম চ্যানেল খুলে দিয়ে আমাদের হাইপারপোলারাইজেশন ঘটিয়ে ক্যালসিয়াম চ্যানেলকে খুলে ইনসুলিন রিলিজে হেল্প করে। দ্যাটস কারেক্ট। বাট যখন এক্সেস হচ্ছে তখন পুরা প্রসেসটাকে এলোমেলো করে ফেলতেছে। হ্যাঁ, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস তৈরি করছে, ইনফ্ল্যামেটরি পাথওয়েকে অ্যাক্টিভেট করে দিচ্ছে, আমাদের যে আনফোল্ডেড প্রোটিন তৈরি করে ফেলতেছে, অ্যামাইলিনের প্রোডাকশন বা অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে, দিয়ে ইনসুলিন রিলিজটাকে কমায় দিচ্ছে। তাহলে একদিকে বিটা সেলটাকে ড্যামেজ করছে অর্থাৎ অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া, আর একটা হচ্ছে বিটা সেল থেকে ইনসুলিন রিলিজ কমায় দিচ্ছে। তাহলে আমি যদি এক্সটার্নাল ইনসুলিন বাইরের থেকে নেই তাহলে কি হবে? আমাদের দ্রুত গ্লুকোজ টক্সিসিটি কমিয়ে দিয়ে বিটা সেলকে সেভ করবে, আনফোল্ডেড প্রোটিন টোটিন এগুলো প্রোডাকশন কমিয়ে দিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে স্বাভাবিক রেখে কাজ করতে হেল্প করবে। হুম তাহলে এটা একটা ব্যাপার। এই ঘটনাটা যে শুধু এই ক্ষেত্রে হয় তা না, এটা আমাদের স্কেলেটাল মাসেল যে কোনো সেলের ক্ষেত্রে ওভার সুগার যখন হয় তখন সুগার টক্সিসিটি হয়ে, হ্যাঁ, ফ্রি রেডিক্যাল ফর্মেশন হয়ে অক্সিডেশন করে ইনফ্ল্যামেটরি কন্ডিশন করে আমাদের যে JNK পাথওয়ে, তারপরে NF KB পাথওয়ে, এগুলোর মাধ্যমে ইনফ্ল্যামেটরি সাবস্টেন্স যেমন নেক্রোসিস ফ্যাক্টর অ্যান্ড ইন্টারলিউকিন 6 এগুলোর মাধ্যমে ইনফ্লামেশন ঘটায় আরেক ধরনের প্রবলেম তৈরি করা শুরু করে দেয়। তাহলে আমরা আরেকটা পেলাম কি, যে এরা গ্লুকোজ টক্সিসিটির কমায় দিয়ে আমাদের বিটা সেলকে সেভ করছে, বিটা সেলের উপরে টক্সিসিটি কমায় দিচ্ছে, সেটা একটা বিষয়। আর আমরা বলছিলাম একটু আগে যে বিটা সেলকে রেস্ট দেয়। তার মানে বিটা সেল যে কাজ করে ইনসুলিন তৈরিতে ব্যস্ত, বাইরের থেকে যদি একটা ইনসুলিন নিয়ে নিই তাহলে একটা সে সার্টেন টাইম একটা রেস্ট পাবে। তাহলে এটা একটা বেনিফিট। এবার আমরা আসবো আর একটা বিষয়, যে যখন সুগার লেভেল হাই হয় তখন সুগার কিন্তু প্রোটিনের সাথে যুক্ত হয়, হ্যাঁ, দিয়ে অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট তৈরি করে। অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট অর্থাৎ যেটাকে আমরা বলি AGE। হুম এটা একটা আমার ডায়াবেটিক পেশেন্টদের এটা একটা প্রবলেম, যে এজিই তৈরি করে, এবং এ মারাত্মক ধরনের প্রবলেম তৈরি করে। হ্যাঁ, আমাদের ভাস্কিউলার প্রবলেম তৈরি করে, হ্যাঁ, আমাদের রেটিনাল প্রবলেম থেকে শুরু করে অনেক ধরনের প্রবলেম তৈরি করে। এখন এটার
সেলের বাইরে মেমব্রেনে, হ্যাঁ, এখানে এজ এজি রিসেপ্টরের সাথে বাইন্ড করে এই যে সিগন্যালিং পাথওয়ের মাধ্যমে আমরা বলছিলাম যে জেন কে বা এই যে ইনফ্ল্যামেটরি পাথওয়ে, এটার মাধ্যমে ইন্টারলিউকিন ফর্মেশন করে ইনফ্ল্যামেটরি কন্ডিশন করে তারা এই যে সেরিন যে মিসলিডিং করা ফসফোরাইলেশন সেটা অংশগ্রহণ করে। এজ আমাদের এক্সট্রা সেলুলার যে স্পেস আছে, হ্যাঁ, আমাদের এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স আছে, এই রিজিয়নে যখন এজ ফর্মেশন বাড়ে, যদি এক্সট্রা সেলুলার যে ম্যাট্রিক্স সেই রিজিয়নে যদি বাইন্ড করে, হ্যাঁ, আমাদের জানি যে কোলাজেন ইলাস্টিন এগুলো থাকে, এদের সাথে বাইন্ড করে আমাদের এক্সট্রা সেলুলার স্পেসটাকে ই করে দেয়, প্রচন্ড স্টিকি করে দেয়, ঠিক করে দেয়। ফলে ওখান দিয়ে যে নর্মাল সুগার আসবে বা নর্মাল ইনসুলিন আসবে রিসেপ্টরের মেমব্রেনের সাথে বাইন্ড করার জন্য, হ্যাঁ, এখানে রিসেপ্টর এখানে যে আসবে ইনসুলিন, আসতেই দেখা যাচ্ছে যে এইগুলাকে একদম ঘন করে ফেলাইছে। এই যে হচ্ছে আমাদের এইজ। হ্যাঁ, এখন কথা হলো যে এইজটা তৈরি হচ্ছে এক্সট্রা সুগার থেকে। আমি যদি গ্লুকোজ টক্সিসিটি কমাই দিই আগে ইনসুলিন নিয়ে, তাহলে এইজ ফর্মেশন কমে যাবে। এইজ ফর্মেশন কমে গেলে বাইরে যে আমাদের ইনসুলিন আসতে বাধাপ্রাপ্ত হচ্ছে সেটাও হ্যাম্পার হবে না, আর ভিতরে যে মেটাবলিক পাথওয়ে অর্থাৎ আমাদের যে ইনফ্ল্যামেটরি পাথওয়েকে অ্যাক্টিভেট করছে, সেটাকেও বাধা দিয়ে এই ভিতরের কাজে বাধা দিতে পারবে না। তাহলে এটাও একটা আমাদের বেনিফিট। ওকে, সো ইনসুলিন, এক্সটার্নাল ইনসুলিন আমাদের দরকার যখন দেখবো আমরা সুগার লেভেল অনেক হাই এবং এটার জাস্টিফিকেশন থাকতে হবে, তখন আমরা ইনসুলিন নিব, কারণ আমাদের দরকার। এবং এটা দ্রুত এই বেনিফিটগুলো পাওয়া এবং বডিকে মেজর মেজর নেগেটিভ ইফেক্ট থেকে প্রিভেন্ট করার জন্য এক্সটার্নাল ইনসুলিন খুবই জরুরি ফর টাইপ 2 ডায়াবেটিস। এতে কোনো সন্দেহ নাই। ওকে, এখন বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় কয়েকটা জিনিসের উপর ভিত্তি করে আমরা এক্সটার্নাল ইনসুলিন নিয়ে নিই। এটা নেওয়া উচিত না। কেন উচিত না, এই বিষয়গুলো ডিটেলসে আমরা ব্যাখ্যা করব যখন বলবো যে টাইপ কি বলে ইনসুলিন, এক্সট্রা ইনসুলিন কি করে, ক্ষতি করে, তো হাইপার ইনসুলিনেমিয়া তৈরি করে। সিম্পলি আমরা কি করি যে HbA1c এইটা আমরা জানি যে সুগার হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কমপ্লেক্স তৈরি করে এটা তৈরি করে। এটা আমাদের একটা 3 মাসের একটা ডাটা দিতে পারে সুগার লেভেলের। তো এইটার আমরা মাত্রা দেখি যে না, এটা 8% প্লাস আর 9% প্লাস মোর দ্যান, হ্যাঁ, তখন আমরা বলছি যে ইনসুলিন শুরু করতে হবে। বয়স 50 আর 50 প্লাস, হ্যাঁ, ইনসুলিন শুরু করে দাও। তো তখন ওই পেশেন্টের টাইপ 2 ডায়াবেটিস যেহেতু, টাইপ 2 ডায়াবেটিসের মেন বিষয় ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনসুলিন রিসেপ্টর ইনঅ্যাক্টিভিটি, অথবা আমাদের ইনসুলিন যে ডাউন স্ট্রিম পাথওয়ে তাকে ইম্পেয়ারমেন্ট হওয়া। কিন্তু তার দেখা গেল যে তার ইনসুলিন লেভেল, সিক্রেশন লেভেল ঠিক আছে বা পার্সিয়ালি কমছে। তাহলে আমি যদি এটার উপর ভিত্তি করে আর ব্লাড সুগারের উপর ভিত্তি করে, হ্যাঁ, এই দুটোর উপর ভিত্তি করে যদি আমি ইনসুলিন নেওয়া শুরু করি, তাহলে ডোজ অ্যাডজাস্টমেন্ট আমি ক্লিয়ার বুঝতে পারলাম না, এটা অনেকটা জাস্টিফাইড হলো না। কিন্তু অনেক সায়েন্টিস্ট, হ্যাঁ, মোর দ্যান 60% সায়েন্টিস্ট এটার দিকেই যে না, HbA1c যদি হাই থাকে তাহলে ইনসুলিন শুরু করে দিতে হবে, এটার পক্ষে বেশি। কিন্তু আমরা এটাকে আরো জাস্টিফাই করতে পারি, আমরা সি পেপটাইড টেস্ট করতে পারি। সি পেপটাইড আমরা জানি যে আমাদের এ চেন এবং বি চেনকে কানেক্ট করে রাখে। একটা মলিকুল ইনসুলিন তৈরি হলে একটা সি পেপটাইড তৈরি হবে, তার মানে সি পেপটাইড আমাদের ইনসুলিনের মার্কার হিসেবে কাজ করে। তাহলে সি পেপটাইড যদি টেস্ট করে ফেলি, তাহলে আমরা ইনসুলিনের লেভেল বুঝতে পারবো। আবার সরাসরি আমরা ইনসুলিন লেভেল চেক করতে পারি, হ্যাঁ, ব্লাডে ইনসুলিন লেভেল চেক করতে পারি। আমরা কি পরিমাণ ইনসুলিন নিব, ইনসুলিন আদৌ নেওয়া কতটুকু দরকার, সেটা আমরা সি পেপটাইড ইনসুলিন লেভেল চেক করা, পাশাপাশি HbA1c আর ব্লাড সুগার লেভেল চেক করে যদি জাস্টিফাইড হয়ে ইনসুলিন নিতে পারি, দ্যাট উড বি বেটার। বাট অনেক সময় দেখা যায় যে সি পেপটাইড অনেকগুলো ডায়াগনোস্টিক সেন্টারে থাকে না,
ইনসুলিন লেভেল চেক করা অনেক ডায়াগনোসিস থেকে থাকে না, আবার এটা টাইম কনজিউমিং, সময় ক্ষতি হয়ে যেতে পারে। সো দ্রুত ইনসুলিন শুরু করে দিতে বলা হয় শুধুমাত্র এইচবিএনসির উপর ভিত্তি করে। এখানে সায়েন্টিস্টদের মধ্যে মতভেদ আছে, কিন্তু অধিকাংশ বলছে এইচবিএনসি হাই হলে আমরা ইনসুলিন শুরু করে দিতে পারবো। কিন্তু ডোজটাকে প্রপারলি ঠিক করার জন্য শুধুমাত্র ব্লাড সুগার লেভেল দেখে, যে ব্লাড সুগার লেভেল 25, তার মানে এখন ইনসুলিন শুরু করে দাও। কতটুকু? আমরা 15 মিনিট নাও, 20 ইউনিট করে নাও, হচ্ছে না, 24-25 ইউনিট চলে যাও। এই যে একটা গিনিপিগের মতো এক্সপেরিমেন্ট করা, এটা খুব বেশি সুখকর না। এটা হলে আমরা ভিতরে ভিতরে হাইপার ইনসুলিনেমিয়া হয়ে যাবে। আর হাইপার ইনসুলিনেমিয়া কি যে মারাত্মক, সেটা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করবো। সো ইনসুলিন, এক্সটার্নাল ইনসুলিন, ভেরি জাস্টিফাইড ফর টাইপ 2 ডায়াবেটিস, এখানে কোনো সন্দেহ নাই। এখন এটা একটু নিতে অসুবিধা হয়। আমাদের দিনে একবার বা দুইবার শর্ট অ্যাক্টিং, লং অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং বিভিন্ন ধরনের ইনসুলিন আছে। একবার দুবার করে আমাদেরকে সাবকিউটেনিয়াস রুটে বারবার ফুটতে, মানে ইনজেক্ট করতে হয়। এটা একটা পেইনফুল ব্যাপার, এটা অনেকে নিতে চায় না, সে বিষয়গুলো থাকে। সব মিলিয়ে হুম এটা জাস্টিফাইড যে এক্সটার্নাল ইনসুলিন আমাদের টাইপ 2 ডায়াবেটিসের নেওয়া হয়, বিকজ আমাদের ইনসুলিন লেভেল কমে যায়, ইনসাফিসিয়েন্ট হয়, অথবা ইনসুলিন প্রপারলি কাজ করে না। তা বেশি যদি দেই তাহলে এটা বিভিন্নভাবে হ্যাঁ বিভিন্নভাবে আমাদেরকে হেল্প করবে। ধন্যবাদ।